কিছুক্ষণ আগেই তো উনি এখানেই ছিলেন, তাহলে চলে গেলেন কখন? অবশ্য যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশ স্বস্তি হয়েছে ওনাকে না দেখতে পেয়ে। কারণ আদ্রিস যদি সত্যিই রুমের মধ্যে চলে আসতেন তাহলে মারাত্মক খারাপ কিছু ঘটে যেত, যা মোটেও কাম্য ছিল না তার। আদ্রিসকে আশেপাশে না দেখতে পেয়ে মিম একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তারপর ওয়াশরুমে গিয়ে ভালোভাবে মুখ ধুয়ে আয়নার দিকে চেয়ে রইল কিছুক্ষণ, আর ভাবলো আদ্রিসকে নিয়ে। আদ্রিসের এরকম রূপ কখনোই কল্পনা করেনি মিম। আদ্রিস যে মিমকে বিয়ে করার জন্য এমন একটা পাগলামি করে বসবে তা পুনরায় চোখের সামনে ভাসতে দেখেই মিমের শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল। কল্পনায় প্রতিটি মেয়েই চায় কেউ তাকে ভালোবাসুক, তার জন্য পাগলামি করুক। কিন্তু বাস্তবে কোনো মেয়ে এরকম পাগলামি শিকার হলে তার মনের অবস্থা ভয়ঙ্কর বাস্তবে রূপ নেয়, যা তার কাম্য ছিল না, যা সে কল্পনাও করতো না কখনো। হঠাৎ ওয়াশরুমের দরজায় নদী টোকা মেরে বলে উঠল, মিমাপু, তোমায় নাপিতা ভাবি ডেকেছে। আচমকা নদীর কণ্ঠ শোনায় মিম খানিকটা চমকে গেল। অতপর নিমিষেই নিজেকে শক্ত করে বলে উঠল, তুমি যাও, আমি আসছি। কিন্তু তখন নদী বলে উঠল, না, নাপিতা ভাবি তোমাকে আমার সাথেই যেতে বলেছে। চলো, এক্ষুনি চলো তুমি। অতপর মিম আর কথা না বাড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, আর হাত মুখ মুছে নদীকে জিজ্ঞেস করলো, কেমন আছো নদী? নদীও একটা হাসি দিয়ে বলে ওঠে, হ্যাঁ, আমি খুবই ভালো আছি। তুমি কেমন আছো? উপ, সরি মিম আপু। এই বলে সে মিমের সামনেই অবিনস্ত দৃষ্টিতে চেয়ে জিভ কাটলো। ওর এ কাজে মিম ভীষণ অবাক হলো। নদী মিমকে ঠিক কী নামে সম্বোধন করতে গিয়েছিল তা বুঝতে সময় লাগলো না মিমের। অর্থাৎ আদ্রিস যে মিমকে পছন্দ করেন এ বিষয়টা নদী ভালোভাবেই জানে, কিন্তু এ মুহূর্তে এ নিয়ে ওকে ঘাঁটাঘাঁটি করার কোনো ইচ্ছেই প্রকাশ পেল না মিমের মাঝে। মিমও ঠোঁটের কোণে ঈষৎ একটা ভদ্রতা সূচক হাসি এঁটে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, হ্যাঁ চলো নিচে যাই, আপু নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। তখন নদী সাথে সাথে বলে ওঠে, হ্যাঁ চলো আপু। কথাটা বলেই নদী খপ করে মিমের হাত চেপে ধরলো। তারপর তারা একত্রে নিচে নেমে এলো। সিঁড়ি দিয়ে নিচে নামতেই আদিসের সাথে মিমের দৃষ্টি বিনিময় হলো। উনি ড্রয়িং রুমে সবাই বসে আছেন, হাতে ফোনটি ধরে বসে আছেন। এই মুহূর্তে ওনার দৃষ্টি শান্ত এবং নিষ্পলক, কিন্তু ওনার চাহনি এমন যে মিমের উপর খুব রেগে আছেন। কিন্তু সে রাগ আপাতত শীতলের রূপে আছে, তবে নিঃসন্দেহে তার পরিপ্রকাশ হবে উত্তপ্ত রূপে। মিম কয়েক পলকের জন্য আদেশের দিকে চেয়ে রইল, অতঃপর নত দৃষ্টিতে নদীর সাথে রান্নাঘরে চলে এলো। ড্রয়িং রুমের সোফায় সবাই বসে রয়েছে নাসরিন আন্টি, ইমতিয়াজ ভাইয়া, জেবা ভাবি, কুহু, নদী, আদিত, আপু এবং মিমো বসে আছে। সকলেই হাতে পিজার একটি করে প্লেট, প্রত্যেকের খাওয়াই প্রায় শেষের দিকে। এরকম অবস্থায় ইমতিয়াজ ভাইয়ার কোলে থাকা ইকরা ছটফট করতে লাগলো। হয়তো সে এখন কোলে বসে থাকতে চাইছে না, সে চাইছে কেউ তাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করুক। ইকরার এরকম ছটফটানি দেখে জেবা দ্রুত পিজা খাওয়া শেষ করে ইমতিয়াজের কোল থেকে ইকরাকে নিয়ে হাঁটাহাঁটি করতে লাগলো। হঠাৎ নাসরিন মিমের আপুকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার নাফিসা, মিমের নাকি বিয়ে ঠিক করা আছে? আচমকা এমন একটা কথায় বোম ফাটার সাথে সাথে মিমের বুকটাও ধক করে উঠল। দৃষ্টি আপনা আপনি চলে গেল আদিসের পানে। এদিকে আদিসের চাহনিতে স্পষ্ট অবিশ্বাসের দেখা মিলছে। নিশ্চয়ই উনি এরূপ সংবাদ শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। মুহূর্তের মাঝেই ওনার দৃষ্টি শক্ত হয়ে এলো। মিম লক্ষ্য করলো উনি ওনার বাম হাতের মুঠো শক্ত করে সোফা চেপে ধরেছেন। ওনার এরকম প্রতিক্রিয়ায় মিম খানিকটা ঘাবড়ে গেল। মিম সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে সেন্টার টেবিলের উপর রাখলো, আর মিমের আপু মিমের পাশ থেকে নাসরিন আন্টিকে বলে উঠল, হ্যাঁ আম্মু, পরশুদিন ছেলেপক্ষ দেখতে আসবে ওকে। নাসরিনও সাই জানিয়ে বলে উঠল, হ্যাঁ, বিয়ান তো ফোন করে আমায় সব বলল, কালকেই চলে যেতে বলল তোমাদের। এবার কামাল আঙ্কেল আপুকে জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে গেল? প্রতি উত্তরে নাফিসা বলে ওঠে, আরও প্রায় 1 বছর আগে থেকেই মোটামুটি বিয়ে ঠিক হয়েছিল। যদিও আমাদের পক্ষ থেকে তেমন একটা সাই ছিল না, তবে আঙ্কেল তার ছেলের সাথে মিমের বিয়ে দেওয়ার জন্য এক পায়ে খাড়া আছেন এখনো। কামাল সাথে সাথে বলে ওঠে, ছেলে তোমাদের পরিচিত? প্রতি উত্তরে নাফিসা হাপার বলে উঠল, না আব্বু, ছেলে আমাদের পরিচিত না, ছেলের বাবা আব্বুর কলিগ, সেই সুবাদেই পরিচিত দুজনের। কামাল সাহেব এবার বলে উঠলেন, ও তাহলে তো ভালোই হলো। তার ছেলে করে কি? প্রতি উত্তরে নাফিসা বলে ওঠে, সুইজারল্যান্ডে থাকে, ওখানকার এক কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
তখন কামাল বলে ওঠে, বাহ, ছেলে তো তাহলে ভালোই জব করে, আমাদের মিমের জন্য নিশ্চয়ই ভালো হবে। আপুদের কথার মাঝেই মিম আর এক মুহূর্তেও বসে থাকতে পারে না, সেখান থেকে সোজা উপরে চলে আসে। মিমের পক্ষে এখানে বসে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। তীব্রভাবে অনুভব করছিল আদিত মিমের দিকে চেয়ে আছেন, এবং ওনার এই চাহনি যে অগ্নিশিখার ন্যায় ছিল এতে কোনো সন্দেহ নেই মিমের। ফলে ওনার এরকম চাহনি সামনে টিকে থাকা অসম্ভব হয়ে উঠেছিল মিমের জন্য। তাই রুমে এসে দরজা বন্ধ করেই বিছানায় শুয়ে পড়ল মিম। প্রচন্ড অস্থির অনুভব হচ্ছে তার। মিমের ভেতরে যেন সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। ভবিষ্যতে মিমের কি করা উচিত আর কি সিদ্ধান্ত নেওয়া উচিত তা নিয়ে রীতিমতো মিমের মাথা ব্যথা শুরু হয়ে গেল। বারংবার আদিসের চেহারা চোখের সামনে ভেসে এলো। কিছুক্ষণ পূর্বে দেখা ওনার এক নতুন রূপ। কিছুক্ষণ আগ পর্যন্ত উনি জানতেন না মিমের বিয়ের ব্যাপারে, অথচ তখন এমন এক কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন। তাহলে মিমের বিয়ের কথা শোনার পর উনি কি করবেন তা অনুমান করা সাহস হলো না মিমের। আজ কলেজে শেষের ক্লাস না হওয়ায় দ্রুত কলেজ থেকে বেরিয়ে এলো মিম। কথা ছিল কলেজ শেষ হওয়ার পর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে মিম আর আপু পার্লারের উদ্দেশ্যে বের হবে। এটা আম্মুর বিশেষ আদেশ ছিল, মিমকে যেন পার্লার থেকে ফেসিয়াল করিয়ে নিয়ে আসে। সর্বোপরি আগামীকাল ছেলেপক্ষ দেখতে আসবে মিমকে। প্রথম দফায় এ নিয়ে আপু এবং আম্মুর সাথে বেশ তর্কাতর্কি হয়েছিল। ফলে মিমের মায়ের কথা শুনতে হলো। মিম কিছুতেই এতে নিষেধ করতে পারল না। তাদেরকে কিছুতেই বোঝাতে পারল না যে মিম প্রচণ্ড বিরক্ত এতে। ঘুরিয়ে ফিরিয়ে মুখভঙ্গিমায় তাদের বোঝানোর চেষ্টা করলো মিম বিয়েটা করতে চায় না। আপু মিমের এই ইশারা বুঝলো কি না তা জানা নেই, তবে আম্মু মিমের ইশারা বুঝলো না। তার একটাই কথা, ছেলে এবং ছেলের পরিবার খুব ভালো। এমন ছেলে এ সময়ে এসে খুঁজে পাওয়া দুঃসাধ্য বটে। ভাগ্য করে এমন ছেলে পেয়েছে মিম। কলেজের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন খালি কোনো রিক্সা দেখতে পেল না মিম, মিম প্রচণ্ড বিরক্ত নিয়ে হাঁটা শুরু করলো। কলেজের রাস্তা পেরিয়ে অপর রাস্তায় আসতেই আচমকা মিমের সামনে আজিজ এসে হাজির হলো। ওনাকে এখানে হঠাৎ দেখে ভয়ে মিমের আত্মা উড়ে যাওয়ার উপক্রম হলো। মিম তৎক্ষণাৎ ভীতকণ্ঠে ওনাকে জিজ্ঞেস করলো, আপনি আপনি এখানে কি করছেন? আজিজ এর জবাব দিলেন না। মিমের দিকে শক্ত চাহনিতে চেয়ে শান্ত কণ্ঠে বললেন, চুপচাপ গাড়িতে উঠে বসো, কথা আছে তোমার সাথে। ব্যাস, আজিজের এরকম কথায় মিমের শ্বাস প্রশ্বাস কয়েক সেকেন্ডের জন্য থামিয়ে দিতে যথেষ্ট ছিল। যে মানুষটার সাথে গতকালে পূর্বে দিব্যি ঝগড়া করেছে, আজ সে মানুষটাকেই মিম বাঘের মতো ভয় পাচ্ছে। সবটাই ঘটেছে গতকালের সেই ঘটনার পর থেকে। এরপর থেকে যেন মানুষটাই মিমের কাছে অন্যরকম হয়ে গেল। আদিসের সাথে এই মুহূর্তে মিমের কথা বলার সাহস নেই। ফলে মিম ওনার প্রস্তাবে বেঁকে বসলো আর বলে উঠল, মিম, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, আমি এখন বাসায় যাব। আজিজ আচমকা মিমের দিকে মুখ এগিয়ে শক্ত কণ্ঠে বলে উঠলেন, মিস ভালোভাবে বলছি, আমার সাথে চলো, তা না হলে এখনই সবার সামনে তোমার হাত ধরে টেনে নিয়ে যেতে আমি দ্বিতীয়বার ভাববো না, তখন সামলে নিও ব্যাপারটা। এই বলে উনি গাড়ির সামনে এগিয়ে গেলেন আর গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়লেন।